হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু গ্রাসরুট এডুকেশন। তোমরা প্রত্যেকেই জানো যে গ্রাসরুটের তরফ থেকে এসএলএসটির একটি ব্যাচ তোমাদের জন্য নিয়ে আসা হচ্ছে এবং সেখানে বিভিন্ন সাবজেক্ট রয়েছে। সাবজেক্টগুলো তোমরা দেখতেই পাচ্ছ, ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স এবং বায়োলজি রয়েছে। তো এতগুলো সাবজেক্টকে বেস করে আমাদের নতুন ব্যাচ শুরু হতে চলেছে এবং এটা তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ বলতে পারি। সুবর্ণ সুযোগ বলার কারণ হচ্ছে, দেখো, যারা আমরা আমাদের নিজেদের সাবজেক্ট নিয়ে পড়ি তাদের কাছে এই স্কুল টিচিং প্রফেশনটা হচ্ছে একটা ড্রিম। তো এই ড্রিমটা আমাদের অনেকদিন ধরে পরিপূরণ হচ্ছিল না, কারণ পরীক্ষা আসছিল না। তো যে কোনো কারণেই হোক না কেন, এখন আমাদের হঠাৎ করে একটা পরীক্ষার নোটিফিকেশন বেরিয়েছে ভেরি শর্ট টাইমে। এই শর্ট টাইমটাকে কাজে লাগিয়ে কিভাবে ড্রিমটাকে সফল করা যায় সেই উদ্দেশ্যেই তোমাদেরকে সাহায্য করার জন্য কিন্তু আমরা এই ব্যাচটা নিয়ে এসেছি। তো তোমাদের কাছে আমাদের অনুরোধ, তোমরা তাড়াতাড়ি আমাদের সাথে ব্যাচে জয়েন হও। আমি মৌমিতা চক্রবর্তী, আমি তোমাদেরকে এই ব্যাচের জিওগ্রাফি সাবজেক্টটি পড়াবো। এবং জিওগ্রাফি সাবজেক্টে তোমরা জানো যে জিওগ্রাফির তরফ থেকে দুটো ভাগ রয়েছে। একটা 9-10 এর সিলেবাস রয়েছে, একটা 11-12 এর সিলেবাস রয়েছে। তো সেই ক্ষেত্রে যদি আমি বলতে চাই, তাহলে 9-10 আর 11-12 সিলেবাসটা যদি আমরা ম্যাচ করি তাহলে প্রায় দেখা যাবে 75 থেকে 80% সিলেবাস সেম, এবং কিছু সিলেবাস রয়েছে 20% মতো আলাদা। তো আমি ক্লাসে তোমাদের যেটা করাবো অ্যাট ফার্স্ট, যেটা আমাদের সেম রয়েছে 70% টু 80%, সেটা আমি একবারে করাবো, যাতে তোমরা কেউ 9-10 থাকো, কেউ 11-12 থাকো, সবার কভার আপ হয়ে যাবে। দেন যে এক্সট্রা পার্টটা রয়েছে সেটা পড়াবো ফর 11-12 স্টুডেন্টের জন্য। তাই কেউ যদি ভেবে থাকো 9-10 এর জন্য জয়েন করবে আর কেউ যদি ভেবে থাকো 11-12 এর জন্য জয়েন করবে, সবাই তাড়াতাড়ি এখানে ঝটপট জয়েন করেছে। তো আজকে আমি তোমাদের সাথে জিওগ্রাফির একটা ছোট্ট টপিক ডিসকাশন করব, এবং এই টপিকটা ডিসকাশন করার আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে এই টপিকটার মধ্যে কিভাবে আমরা পড়বো, মানে আমাদের যে সিলেবাসটা আছে শর্ট টাইমে আমরা কিভাবে পড়বো, কোন পোর্শনগুলোকে হাইলাইট করব, ডেসক্রিপটিভ করে সেখান থেকে এমসিকিউ কিভাবে হেল্প নেবো, তার জন্য আজকে একটা ছোট্ট টপিক তোমাদের সাথে আমি ডিসকাস করবো। দেখো, আজকে যে টপিকটা আমি রেখেছি এটা ভারতের উল্লেখযোগ্য নদী সিস্টেম বা ড্রেনেজ প্যাটার্ন। এই ড্রেনেজ প্যাটার্ন টপিকটা আমাদের দুটো সাবজেক্টের মধ্যে পড়ে। দুটো সাবজেক্ট বললে ভুল হবে, দুটো চ্যাপ্টারের মধ্যে পড়ে। মানে যেমন ধরো আমাদের জিওমরফোলজি পার্টেও আছে এটা বলতে পারো, আবার রিজিওনাল জিওগ্রাফির ইন্ডিয়ার যে পার্ট রয়েছে সেখানেও আমাদের এই টপিকটা রয়েছে। তো এই টপিকটা আমার বেছে নেওয়ার কারণ হচ্ছে, যখন আমাদের এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন হয় তখন আমাদের সিলেবাসের তরফ থেকে কিছু পোর্শন থাকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট টপিক বলে মনে করা হয় ফর এমসিকিউ। ঠিক সেরকমই একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ড্রেনেজ প্যাটার্ন, যেখান থেকে এমসিকিউ আসার চান্সেস খুব বেশি থাকে। তো দেখো কিভাবে আমি তোমাদের সামনে এটা রিপ্রেজেন্ট করেছি। এখানে আমি পুরো আমাদের যে ড্রেনেজ প্যাটার্নের ডেফিনেশন রয়েছে সেটা তোমাদের সামনে আমি রিপ্রেজেন্ট করেছি। প্রথমেই কি রয়েছে দেখো, প্রথমেই যেটা রয়েছে যে নদীর উৎপত্তি অনুসারে নদীকে কটা ভাগে ভাগ করা যায় তার এখানে কিছু ডেফিনেশন দেয়া। আচ্ছা, উৎপত্তি অনুসারে মানে কি? ধরো নদীর বিভিন্ন ভাবে উৎপত্তি হয়, কখনো হিমবাহ থেকে উৎপত্তি হয়, কখনো মালভূমি থেকে উৎপন্ন হয়, কখনো আমাদের উঁচু কোনো জায়গা থেকে উৎপন্ন হতে দেখা যাচ্ছে। হতে পারে সেটা বরফ গলা জলে পুষ্ট, বা হতে পারে সেটা আমাদের বর্ষার জলে পুষ্ট। কিন্তু দেখা যাচ্ছে যে নদীর উৎসের বিভিন্ন ভেরিয়েশন রয়েছে। তো সেই ভেরিয়েশনের উপরে নির্ভর করে আমরা নদীকে বেশ কয়েকটি ভাগে, 3 থেকে 4টি ভাগে ভাগ করি। তার মধ্যে প্রথম ভাগ পূর্ববর্তী নদী, একটু স্পেলিং মিস্টেক আছে, এটা পূর্ববর্তী নদী, তাকে আমরা বলছি দ্য অ্যান্টিসিডেন্ট রিভার। আচ্ছা, অ্যান্টিসিডেন্ট রিভার ইংলিশ টার্ম, বাট সবাই তোমরা এটাতে জেনে রাখবে যে অ্যান্টিসিডেন্ট রিভার বলতে আমরা যেটা বুঝতে পারছি, এই ইংলিশ টার্মটাই তোমাদের পরীক্ষাতে বাংলা করে দিয়ে দেবে। তো তার জন্য যেগুলো আমি বলবো যে ইংলিশ টার্মগুলো তোমরা জেনে রাখো সেগুলো কিন্তু জেনে রাখবে। ওকে, তাহলে পূর্ববর্তী নদী, এবং এটার স্পেলিং অ্যাকচুয়ালি এটা হবে, আর দ্য অ্যান্টিসিডেন্ট রিভার একই জিনিস। কাকে বলছি আমরা? দেখো, যে নদীগুলি হিমালয় তৈরির আগে সৃষ্ট এবং নদীগুলি গভীর গিরিখাত তৈরি করে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে,
আচ্ছা, দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে কেন বলছি, হিমালয় অ্যাকচুয়ালি আমাদের ভারতের উত্তর দিকে রয়েছে, আর উত্তর ভারতের ম্যাক্সিমাম নদী আমাদের হিমালয় থেকে তৈরি। বাট এরকম কিছু নদী আমাদের রয়েছে যেগুলো আমাদের হিমালয় থেকে তৈরি নয়, ঠিক আছে, তৈরি হিমালয় থেকে হয়নি, কিন্তু উত্তর ভারতের বা উত্তর দিক থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে, এবং সেটা হিমালয়ের কোনো পোর্শন থেকে তৈরি হয়নি, এমন কোনো পোর্শন থেকে তৈরি হয়েছে যেটা হিমালয় তৈরির আগে, মানে এজ অনুযায়ী যদি বলি তাহলে যে জায়গাগুলো থেকে নদীগুলো তৈরি হয়েছে তাদের গঠনের বয়স হিমালয়ের থেকেও ওল্ডেস্ট। ওকে, এক কথায় পূর্ববর্তী বা অ্যান্টিসিডেন্ট রিভারকে আমরা ওল্ডেস্ট রিভারও বলতে পারি। মানে তোমাদের পরীক্ষায় এই টার্মটাও আসতেই পারে যে নিম্নলিখিত কোন নদীটি ভারতের প্রাচীনতম নদী বা ওল্ডেস্ট রিভার। সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট নদীর উদাহরণ তোমরা আনসার হিসেবে করতে পারবে। এবং তারা কি বলেছে, গভীর গিরিখাত তৈরি করে, কারণ পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, গভীর গিরিখাত তৈরি করে চলে গেছে। উদাহরণ কি রয়েছে দেখো, সিন্ধু, শতদ্রু, সরজু, অরুণ, তিস্তাটা এখানে আমরা না বললেই বেটার হয়, বাট তিস্তাও একটা দিক থেকে বলতে পারি, বাট আপাতত তিস্তাটাকে আমি এখান থেকে কেটে দিলাম। ব্রহ্মপুত্র প্রভৃতি, এর সাথে আমরা কালী রিভারটাও জয়েন করতে পারি, কালী নদী, যেগুলো আমাদের গ্রেটার হিমালয়ের উত্থানের আগেই। তার কারণ কি দেখো, সিন্ধু মানস সরোবরের থেকে উৎস হয়েছে, শতদ্রুও তাই, ব্রহ্মপুত্রও তাই, মানে এগুলো কোনোটাই কিন্তু ভারতের হিমালয়ের কোনো অংশ থেকে তৈরি হয়নি, এবং যে অংশ থেকে তৈরি হয়েছে সেই অংশটা আমাদের গ্রেটার হিমালয় উত্থানের আগেই ওইগুলো তৈরি হয়ে গেছে, ঠিক আছে, ওই অংশ থেকে সৃষ্টি। এবং তার সাথে কালী নদীটাকেও আমরা অ্যাড করি, কারণ কালী নদীকেও আমরা ভারতের সব থেকে প্রাচীনতম নদী বা ওল্ডেস্ট নদী হিসেবে চিহ্নিত করি, এবং সেটাকেও আমরা অ্যান্টিসিডেন্ট রিভার বলতে পারি। ওকে, তাহলে খুব সিম্পল জিনিস এক কথায় মনে রাখবে, যেগুলো হিমালয় থেকে উৎপন্ন হয়নি, হিমালয়ের থেকে বয়স বেশি এরকম কোন জায়গা থেকে তৈরি হয়েছে, এবং গভীর গিরিখাত তৈরি করে প্রবাহিত হচ্ছে, তাকে আমরা বলছি অ্যান্টিসিডেন্ট রিভার, এবং তার সাথে অবশ্যই মনে রাখছো এক্সাম্পল। নেক্সট নাম্বার টু হচ্ছে আমাদের অনুগামী নদী। অনুগামী নদী আমরা এখানে কি বলছি দেখো, অনুগামী নদী আমরা যেটা বলছি দ্য কনসিকুয়েন্ট রিভার। কি বলছি, এই ধরনের নদীগুলির ঢাল বরাবর সোজা প্রবাহিত হয়। উপদ্বীপীয় ভারতের প্রায় সব নদী এই ধরনের, তথা গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, তাপ্তি, বশিষ্ঠ প্রভৃতি। তার মানে নর্মালি আমরা যদি দেখি কোন একটা উঁচু জায়গা থেকে নদীটা তৈরি হয়েছে, আর পুরো ঢাল বরাবর সেই নদীটা সোজা হয়ে নিচের দিকে নেমে আসছে, মানে উঁচু জায়গা থেকে তৈরি হয়ে পুরো যেমন নদীর স্লোপ থাকে আর কি, নদীর স্লোপ বললে ভুল বলতে পারি আমরা, নদীর স্লোপ কথাটাও আমরা ইউজ করতে পারি, বা এটাও বলতে পারি ভূমির ঢাল যেদিকে থাকে ঠিক সেই বরাবর প্রবাহিত হয়ে নেমে আসে, তাকে আমরা বলি অনুগামী নদী। মানে এই ক্ষেত্রে নদী কোনো উল্টো পথে হেঁটে যাচ্ছে না, নর্মাল একদম সিম্পলি একটা উঁচু জায়গা থেকে তৈরি হয়েছে, সেই জায়গা থেকে ভূমির ঢাল যেদিকে নদী একদম সিম্পলি প্রবাহিত হয়ে আসছে। যেমন ধরো আমরা যদি এখানে আঁকি, ধরো এরকম একটা উঁচু জায়গা এখানে আঁকলাম, এখান থেকে নদীটার উৎস হলো, নদীটার উৎস হয়ে এই ভূমির ঢাল বরাবর সেই পর এরকম সোজা পথে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, যেদিকে ভূমির ঢাল আছে সেদিকে। মানে নদী কখন কোনো কোনো সময় আমরা দেখি নদী উল্টো দিকেও প্রবাহিত হয়, বাট এখানে নদীর সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই। যেমন গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, বা এক কথায় উপদ্বীপ ভারতের নদী, বা যে নদীগুলো পশ্চিম ঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে মোটামুটি প্রবাহিত হয়েছে আমাদের উপদ্বীপীয় ভারতে বা দক্ষিণ ভারতের দিকে, তাদেরকে আমরা বলছি অনুগামী নদী। সব থেকে সিম্পল হচ্ছে অনুগামী নদী, পাতি কথায় উঁচু জায়গা থেকে তৈরি হবে, ভূমির ঢাল বরাবর প্রবাহিত হবে। ওকে, চলো নেক্সট দেখে নি। নেক্সট হচ্ছে আমাদের পরবর্তী নদী বা সাবসিকুয়েন্ট রিভার। আচ্ছা, পরবর্তী নদীতে আমরা কি বলছি, যেসব নদীর উপনদীগুলি নদীর আদেশের
আদেশের মানে হচ্ছে নদীর আগের চলার পথে, ঠিক আছে? এটাকে আমরা একটা টার্ম ইউজ করি, নদীর আদেশের, বা তোমরা এটাও বলতে পারো নদীর আগে চলার পথে নরম শিলাকে ক্ষয় করে। ব্র্যাকেটে দেখো কি লেখা রয়েছে, প্রধান নদীর ক্ষয়কার্যের পর তাদের পরবর্তী নদী বলে, যেমন চম্বল, সিন্ধ, বেতোয়া, যমুনা, এগুলো। এটা হলো গঙ্গা নদীর পরবর্তী নদী। চম্বল, সিন্ধ, কেন, বেতোয়া এটা কিন্তু যমুনা ট্রিবিউটারি, যমুনা আবার গঙ্গা ট্রিবিউটারি। তো পরবর্তী নদী, তাহলে ডেফিনেশনটা কি হচ্ছে, প্রথমে একটা জায়গা দিয়ে প্রধান বা মূল নদী প্রবাহিত হচ্ছে, হয়ে সেই জায়গাটা প্রধান বা মূল নদী বা সেই ভূমির ঢালের ওপর দিয়ে প্রধান বা মূল নদীটা ক্ষয়কাজ করছে। তার পরবর্তীকালে দেখো নদীর আদেশে নরম শিলাকে ক্ষয় করে, আদেশের মানে নদীর আগের যে অংশ ছিল, আগের অংশ মানে নদীর উপনদীগুলি, উপনদী বলছে তো তার মানে প্রধান নদী যে জায়গাটা দিয়ে প্রবাহিত হয়েছে সেই জায়গাটা প্রধান নদী অলরেডি ক্ষয় করে ফেলেছে। এবার যখন উপনদীগুলো এসে প্রধান নদীতে যুক্ত হচ্ছে, প্রধান নদীগুলো আবার ওই জায়গাটা ক্ষয় করছে। তাহলে মূল নদীটা আগে থেকেই যে জায়গাটা ক্ষয় করে রেখেছে, উপনদীগুলো পরবর্তী ক্ষেত্রে যখন প্রধান নদীতে এসে যুক্ত হচ্ছে আবার ওই জায়গাটাকে ক্ষয় করছে। ক্ষয় করার ফলে আরো বেশি ওই পোর্শনটা ক্ষয়িত হয়ে যাচ্ছে আমরা বলতে পারি, বা ইরোটেড হয়ে যাচ্ছে। তো সেই উপনদীগুলোকে তখন আমরা প্রধান নদীর পরবর্তী নদী বলবো। পরবর্তী নদী কিন্তু আমরা প্রধান নদীটাকে বলছি না, এটা মাথায় রাখবে, ঠিক আছে? ধরো এটা একটা প্রধান নদী, এটাকে ধরে নিচ্ছি আমরা গঙ্গা। এই নদীটা এই রাস্তাটা দিয়ে প্রবাহিত হয়েছে এবং এর দুপাশে প্রচুর ক্ষয়কাজ করেছে, কারণ নদীটা প্রবাহিত হয়েছে। এবার এই নদীটার সাথে ধরো উপনদী এই যমুনা এসে জয়েন করেছে, যমুনাতে এরকম প্রচুর উপনদী এসে জয়েন করেছে। এরা সবাই মিলে এই পোর্শনটাতে, যেখানে গঙ্গা অলরেডি আগে ক্ষয়কাজ করেছিল এই পোর্শনটাতে, তার পরবর্তীকালে এই উপনদীগুলো আবার ওই জায়গাটাতেই ক্ষয়কাজ করছে। তখন আমরা এই উপনদীগুলোকে এই প্রধান নদীটার পরবর্তী নদী বলি। সেই হিসাবেই দেখো উদাহরণগুলো দেওয়া রয়েছে, আশা করি বুঝতে পারছো। এর ওপরেও যদি কনফিউশন থাকে তাহলে আমাদের ক্লাসে তোমাদের সাথে আমাদের ডাইরেক্ট ডিসকাশন হবে, ম্যাডাম বুঝতে পারছি না, আমি 10 বার বুঝিয়ে দেবো, ঠিক আছে? তার জন্যই আমাদের ক্লাসে জয়েন করাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট দেখো অধ্যারব নদী বা সুপার ইম্পোস রিভার। এটাও আমাদের কাছে একটা খুব ইম্পর্টেন্ট রিভার বলতে পারো। কি বলেছে দেখো, এই ধরনের নদীগুলি উঁচু কভার শিলা, কভার শিলা মানে তোমরা গম্বুজাকৃতির শিলা বলতে পারো, কভার শিলা থেকে উৎপন্ন হয়ে ক্ষয় করতে করতে এগিয়ে চলে। যথা মুড়ি থেকে চান্দিল পর্যন্ত সুবর্ণরেখার অংশ, সুবর্ণরেখা নদীর অংশ, দামোদর এবং রেওয়া মালভূমি থেকে উৎপন্ন চম্বল, বনস্রোতি প্রভৃতি। তাহলে এটাকে আমরা সামারি করে কি মনে রাখবো, সামারি করে মনে রাখবো যে কোনো গম্বুজাকৃতির অংশ থেকে যদি কোনো নদীর উৎপত্তি হয় এবং যেটাকে আমরা কভার শিলা বলছি, হয়ে ক্ষয় করতে করতে এগিয়ে চলে, মানে তার নিজের রাস্তাটা সে ক্ষয় করে করে তৈরি করতে করতে এগিয়ে চলে। ধরো তুমি এমন একটা জায়গায় ঘুরতে গেছো যেখানে গিয়ে তুমি আর কোন দিক দিয়ে যাবে রাস্তা খুঁজে পাচ্ছ না, তুমি কি করলে, তোমার হাতে কিছু লাঠি বা তোমার কিছু হ্যান্ডস ছিল, মানে ধরো বন জঙ্গল কাটার মতো কিছু হ্যান্ডস রয়েছে, বা তোমার হাতে কিছু লাঠি টাঠি রয়েছে, তুমি কোথাও ট্রেক ট্রেক করতে গেছো বাট তুমি রাস্তা হারিয়ে ফেলেছো, তোমার সামনে জঙ্গল রয়েছে এবং মাউন্টেনিয়াস পাহাড়ি খাত রয়েছে যেখানে তোমার জন্য রাস্তা নেই, বাট তুমি নিজে ওই জঙ্গল একটু কেটে সাফ করে তোমার হাতে যে টুলস রয়েছে সেগুলো দিয়ে কেটে সাফ করে নিজে রাস্তা তৈরি করে আস্তে 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 এগিয়ে গিয়ে একটা সময় তুমি মেন রাস্তায় ঢুকে পড়লে। ঠিক এ দেখো
যখন কোনো উঁচু গম্বুজাকৃতি জায়গা থেকে কোনো নদী তৈরি হয়ে ক্ষয় করতে করতে সে নিজের রাস্তা তৈরি করে নিয়ে এগিয়ে যায়, তখন তাকে আমরা বলি সুপার ইম্পোজ রিভার। এবং এই নদীগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের রেনফেড নদী হয়, মানে বৃষ্টির জলে পুষ্ট নদীর ক্ষেত্রেই আমরা এই ধরনটা বেশি দেখতে পাই। এই সুপার ইম্পোজ রিভারের উদাহরণ আমাদের 2016 সালের প্রশ্নে এসেছে। এখানে যেটা দিয়েছিল যে ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন নদীগুলো কি ধরনের নদী। অপশনে আমাদের এরকম বিভিন্ন অপশন দিয়ে দিয়েছিল, অধ্যারক নদী, পরবর্তী নদী, পূর্ববর্তী নদী, এরকম বিভিন্ন ধরনের অপশন দিয়ে দিয়েছিল। তাহলে তখন আমাদের লিখতে হয়েছিল সুপার ইম্পোজ বা অধ্যারক নদী। কারণ ছোটনাগপুর থেকে যে নদীগুলোই তৈরি হয়েছে, ছোটনাগপুর মালভূমিটা হচ্ছে আমাদের টেবিল ল্যান্ড, কিছু কিছু জায়গায় গম্বুজাকৃতি বা কভার শিলা টাইপ দেখতে পাই। সেখান থেকে নদীগুলো উৎপন্ন হয়ে নিজেরাই নিজেদের ক্ষয় করতে করতে রাস্তা তৈরি করতে করতে এগিয়ে, এক কথায় ছোটনাগপুর মালভূমি অঞ্চলের নদীগুলোকে আমরা এক্সাম্পল অফ সুপার ইম্পোজ রিভার বলতে পারি। তো এই চার ধরনের নদী আমরা দেখতে পাই, যেটা অ্যাকর্ডিং টু সোর্স বলতে পারো, মানে নদীর উৎপত্তি অনুসারে আমরা নদীকে এই চারটে ভাগে ভাগ করি। দেখো, আমরা যখন এমনি সময় অন্যান্য পরীক্ষার জন্য নদী পড়ি, তখন কিন্তু আমরা এই পোর্শন গুলো পড়ি না। তখন আমরা কি পড়ি, একটা নদী, ধরো সিন্ধু নদীর কোথা থেকে উৎস হয়েছে, ঠিক আছে, কোথায় গিয়ে পড়েছে, তার গতিপথ, তার কি কি উপনদী রয়েছে, কি কি লেন্থ রয়েছে, এইরকম টাইপের ইনফরমেশন গুলো আমরা পড়ে থাকি। কিন্তু আমাদের কাছে স্কুল সার্ভিসের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই ড্রেনেজ প্যাটার্ন। এই একটা প্যাটার্ন আমরা দেখলাম, যেটা হচ্ছে নদীর উৎস অনুযায়ী এই প্যাটার্নটা রয়েছে, এবং নদীর উৎস অনুযায়ী আমরা এখানে চারটে ভাগ করছি। এছাড়াও কিছু ভাগ রয়েছে, দেখো, যেগুলো আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি আজকে, যেটা হচ্ছে ড্রেনেজ প্যাটার্ন অনুযায়ী। ড্রেনেজ প্যাটার্ন মানে কি, ড্রেনেজ মানেও রিভার, তাহলে আগেরটাও রিভারের প্যাটার্ন ছিল, এটাও রিভারের প্যাটার্ন, তার দুটোর মধ্যে ডিফারেন্স কি না, আগেরটা ছিল নদীর উৎস অনুযায়ী, মানে উৎপত্তি অনুযায়ী, আর এটা হচ্ছে নদীর যে আকৃতিগুলো। ধরো একটা নদী, এখানে একটু ছোট করে যদি আঁকি, একটা নদী এরকম প্রবাহিত হচ্ছে, এটা মেন নদী, ধরে নিচ্ছি আমরা এটা হচ্ছে গঙ্গা। গঙ্গাতে প্রচুর উপনদী আছে, বাঁদিকে ডান দিকে নদী অনেক রয়েছে, ডান দিকে দুটো রয়েছে, বাঁদিকে অনেকগুলো রয়েছে, তাদের আবার অনেক উপনদী আছে। এছাড়া গঙ্গার অনেক শাখা নদীও আছে, এর আবার অনেক উপনদী, শাখা নদী আছে। সব মিলিয়ে যখন আমরা উপর থেকে স্যাটেলাইট ইমেজারিতে গঙ্গার এই নদীর আকৃতিটা দেখছি, শাখা নদী উপনদী মিলিয়ে, অবশ্যই শুধুমাত্র গঙ্গার নয়, গঙ্গার শাখা নদী উপনদী মিলিয়ে যখন এই আকৃতিটা আমরা দেখছি, তখন তাকে আমরা বলছি বৃক্ষরূপী নদী। ঠিক আছে, কারণ একটা গাছের ডালপালা যেমন দেখতে হয়, যে সেখানে প্রচুর শাখা প্রশাখা বেরোয়, ঠিক নদীটাকে দেখতে, দেখো তোমাদেরও হয়তো দেখতে নদীটাকে এরকমই লাগছে, যে গাছের ডালপালার একটা ডালের মতো। তাহলে নদীটার আকৃতি কিরকম, বা নদীটাকে যদি ওপর থেকে আমরা হেলিকপ্টারে বা স্যাটেলাইট ইমেজারিতে দেখি কেমন আকৃতি দেখতে লাগছে, সেইটার ওপরে ডিপেন্ড করে আমরা এই ভাগগুলো করেছি। এখানে দেখো অনেকগুলো ভাগ রয়েছে। প্রথমটাই যেটা বললাম বৃক্ষরূপী বা ডেনড্রাইটিক জাফরি রূপী, তারপরে রয়েছে অসংগত নদী, তারপরে রয়েছে আয়তকার নদী, পরেরটা রয়েছে কেন্দ্র বিমুখ নদী, তারপরেরটা রয়েছে অঙ্গুরীয় নদী, নেক্সট সমান্তরাল নদী, তারপরে হচ্ছে অসমন্বয় সাধিক নদী, এবং প্রত্যেকটার পাশে দেখছো ইংলিশ টার্ম দেয়া রয়েছে। তারপরে হচ্ছে বিনুনি রূপী নদী। ওকে, বিনুনি রূপী নদী পর্যন্ত আমাদের সমস্ত জলনির্গম প্রণালীর ভাগগুলো এখানে দেওয়া রয়েছে। এইগুলো ডিটেলস আমি আবার তোমাদের সাথে ক্লাসে ডিসকাস করব। আজকে যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে আমাদের উৎস অনুযায়ী যে চারটে ভাগ আমরা করতে পারি। এবার এখান থেকে বলতে পারো যে ম্যাডাম কিভাবে তাহলে এমসিকিউ আসবে, বা ক্লাসে আমরা কিভাবে পড়বো, সেই প্রসঙ্গে একটুখানি বলি। দেখো, এক একটা টপিক থেকে এইরকম ডিটেলসে আমরা পড়বো, যেটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এই এরকম ডিটেলস নোটটাও তোমরা পাবে, এবং যখন একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে,
ধরো আমি জিওটেকটনিক পড়াচ্ছি বা ধরো সাপোজ জিওমরফোলজি পড়াচ্ছি, তো জিওমরফোলজি থেকে আমি ড্রেনেজ প্যাটার্ন পড়ালাম, আরো যতগুলো ইনার টপিক রয়েছে সব পড়ালাম, এবং সেই পড়াগুলো হবে এইরকম কনসেপচুয়াল। এই পিডিএফ তোমরা ক্লাসে পেয়ে যাচ্ছ। দেন যখন জিওমরফোলজি চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন জিওমরফোলজি থেকে আমি মোটামুটি 100, 150, 200 যতগুলো পসিবল এমসিকিউ তোমাদেরকে প্রোভাইড করে দিই। তাহলে এমসিকিউ সাপোর্টও তোমরা পেয়ে যাচ্ছ এবং ফুল কনসেপ্টের নোটের সাপোর্টও পেয়ে যাচ্ছ, যাতে পরীক্ষাতে কোনো ধরনের প্রশ্ন এলেই তোমাদের ক্ষেত্রে আনসার করতে অসুবিধা হবে। কারণ এমসিকিউ প্রশ্ন পরীক্ষাতে আসবে মানে আমরা এক একটা টপিক থেকে শুধু এমসিকিউ প্র্যাকটিস করে চলে যাব, এটা কখনোই মাথায় রাখবে না। কারণ এমসিকিউ প্র্যাকটিস করে গেলে কখনোই পরীক্ষাতে আনসার করা পসিবল হয় না। ধরো আমি রিভার থেকে তোমাদের 200টা এমসিকিউ করালাম, পরীক্ষাতে গিয়ে দেখলে একটা এমন এমসিকিউ কোশ্চেন এসে সেটাই আমরা করে যাইনি। কারণ এমসিকিউ কোনো সাজেশন হয় না, কোনো লিমিটেশন থাকে না। বাট নদীটা সম্পর্কে যদি আমরা জেনে যাই, তাহলে সেখান থেকে 200 কেন 300 এমসিকিউ আসলেও আমি সেখান থেকে আনসার করব। তাই আমাদের ক্লাসের প্যাটার্নটা হবে এরকম, এক একটা টপিক ওয়াইজ এরকম কনসেপচুয়াল নোট পাবে, উইথ তার সাথে তোমরা এমসিকিউ নোট পাবে। ওকে, তাই তোমাদের উদ্দেশ্যে বলা, তোমরা দেরি করো না, আমরা খুব তাড়াতাড়ি ব্যাচ শুরু করতে চাইছি। ঝটপট আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং আমাদের সাথে ক্লাস করে বেনিফিটেড হবে, এইটুকু বলতে পারি। অনেক ধন্যবাদ, আবার তোমাদের সাথে আমার পরে দেখা।